আমাদের মিডিয়াগুলো এখন শুধু ইরানের জয় জয়কার অবস্থাটাই দেখাচ্ছে, কিন্তু ইরান সহ আন্তর্জাতিক বিশ্বের কঠিন চ্যালেঞ্জের চিত্রগুলো বাংলাদেশের মিডিয়াগুলোতে সেভাবে আসছে না। একটা বিষয় খুব স্পষ্ট, ইরান যুদ্ধ জিয়ে রেখে কয়েকটা পক্ষ খুব কৌশলে অনেক কিছু আড়াল করছে। আন্তর্জাতিক খ্যাতনামা গণমাধ্যম বিশ্লেষণ করে এরকম 10টি কারণ আমরা খোঁজার চেষ্টা করেছি। প্রথমত, এপিস্টেন ফাইল এখন পরিপূর্ণ আলোচনার বাইরে। যুদ্ধের কিছুদিন আগে এপিস্টেন ফাইল নিয়ে যখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠছিল, পশ্চিমা গোপন সংস্কৃতির নৃশংসতা নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস ও ইলন মাস্কের মতো বিশ্ব নেতারা যখন ভয়ঙ্কর বেকায়দায়, তখনই শুরু হলো এই যুদ্ধ। অনেক বিশেষজ্ঞ জানিয়ে দিল এপিস্টেন ফাইলকে আলোচনার বাইরে রাখতেই এই যুদ্ধ। দ্বিতীয়ত, যুদ্ধটা ইউএস, ইসরায়েল এবং ইরানের হলেও বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এখন চরম তেল সংকটে। 8 থেকে 9 ঘন্টা অর্থাৎ একটা পূর্ণাঙ্গ অফিস সময় ব্যয় করে তেল নিতে হচ্ছে। তেল নিয়ে হাহাকার দিন দিন বেড়েই চলছে। নষ্ট হচ্ছে দেশের কোটি কোটি শ্রম ঘন্টা। বাসে তেল না থাকায় টাঙ্গাইলের রেলপথের পাশে অপেক্ষা করছিল বাস। কিছু যাত্রী বিশ্রাম নিচ্ছিল রেল লাইনে বসে। হঠাৎ ট্রেন চলে আসায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু। নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। অর্থাৎ যুদ্ধ ইরানে চললেও যুদ্ধের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে। তৃতীয় বিষয়, পশ্চিমা নীতির পরাজয়ের দ্বার প্রান্তে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধটা অনেকটা আড়াল হয়ে যাচ্ছে। গত 4 মাস এই অঞ্চলে প্রচণ্ড শীত ছিল। তাপমাত্রা ছিল -10 থেকে 30-এর মধ্যে। কিন্তু রাশিয়া তার কাঙ্ক্ষিত পথ থেকে এক বিন্দুও সরে আসেনি। একটু একটু করে পশ্চিমে অর্থাৎ কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে তারা। রুশ বাহিনীর অগ্রযাত্রা কোনো ক্রমেই রুখতে পারছে না ইউক্রেনের বাহিনী। রাশিয়া 4টি অঞ্চল দখল করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিল: লুহানস্ক, দানেস্ক, গেরসন ও জাপোরিজিয়া। সর্বশেষ যে তথ্য জানা যায় তাতে এই 4 অঞ্চলের প্রায় 90% রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে। পশ্চিমা মিডিয়া যাই বলুক না কেন, আসল চিত্র হলো রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে থাকতেই পছন্দ করে। তাদের জীবনযাত্রার মান বেড়ে যায়, নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখে তারা। একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পছন্দ করে তারা। রাশিয়ার সঙ্গে থাকলেই এসব সম্ভব বলে মনে করে তারা। এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ রুশ ভাষায় কথা বলে। রাশিয়ার কৃষ্টি কালচারেই অভ্যস্ত তারা। আমেরিকা এই যুদ্ধে ইউক্রেনকে আর কোনো আর্থিক সাহায্য দেবে বলে মনে হয় না, বরঞ্চ ইউক্রেন থেকে নিজেদের পাঠানো মিসাইল, ধ্বংস করার কিছু অস্ত্র ইসরায়েলকে দিতে বলেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের এমন একটি জলজ্যান্ত পরাজয় ইরান যুদ্ধের জেরে আড়াল হয়ে যাচ্ছে। চতুর্থ বিষয়, ইসরায়েল নীরবে লেবানন দখলে নিচ্ছে। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর বলেন, গাজায় যেভাবে দখলদারিত্বের অভিযান চালানো হয়েছিল ঠিক একই ধাঁচের অভিযান চালানো হচ্ছে লেবাননে। পানির অবকাঠামোর পাশাপাশি বিদ্যুৎ নেটওয়ার্ক ও সেতু ধ্বংস করা হয়েছে। ফলে বহু শহর ও গ্রামে জরুরি সরবরাহ ও সেবা ভেঙে পড়েছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে 2 মার্চ থেকে শুরু হওয়া হামলায় অন্তত 1100 জন নিহত হয়েছে তাদের, এবং অনেক অঞ্চল ইসরায়েল দখলে নিয়ে নিয়েছে। দক্ষিণ লেবাননে একটি স্থায়ী নিরাপত্তা বাফার জোন তৈরির ঘোষণা নেতানিয়াহু প্রকাশ্যই দিয়েছে। পঞ্চম বিষয়, ইসরায়েলের সৃষ্ট গাজার দুর্ভিক্ষ আড়াল হয়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে। গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ ঘাস ও পশুর খাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। প্রায় 1 লক্ষের বেশি শিশু চরম অপুষ্টির শিকার, অনাহার, বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুহার বাড়ছে এবং প্রতিদিন আরও অনেক শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরিস্থিতিকে বিপর্যয়কর বলে সতর্ক করেছে। পাশাপাশি এই মুহূর্তে গাজার প্রায় 70% পানি সরবরাহ অবকাঠামো অচল হয়ে পড়েছে। পানির জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। ষষ্ঠ বিষয়, ফিলিস্তিনের পশ্চিম তীরে চরম নৃশংসতা এবং নতুন দখলদারিত্ব আড়াল হয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা থামছেই না। গত 24 ঘন্টায় খান ইউনিস ও গাজা সিটির শরণার্থী শিবিরে পৃথক হামলায় এক শিশুসহ অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী ও কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত 1054 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া গতকাল 10,000 ফিলিস্তিনি বন্দীকে মৃত্যুদণ্ড দিতে বিতর্কিত আইন পাশ হলো ইসরায়েলের সংসদে। অথচ আন্তর্জাতিক মহল ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় নীরব হয়ে আছে। সপ্তম বিষয়, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধকে আড়াল করছে এই যুদ্ধ। গতকালও পাকিস্তানে গ্যাসের পাইপলাইনে হামলা করে উড়িয়ে দেওয়া হয়েছে। সরবরাহ থমকে যাওয়ায় বহু জেলায় গ্যাসের হাহাকার। দায় দেওয়া হচ্ছে আফগানিস্তানের উপর। আবার কাবুল হাসপাতালে হামলার 400 জন নিহতের দায় দেওয়া হচ্ছে পাকিস্তানের উপর। অর্থাৎ এই যুদ্ধ চলতে থাকলে পাকিস্তান ও আফগানিস্তান দুই পক্ষই দুর্বল হবে। পরবর্তীতে দুর্বল পাকিস্তানের উপর হামলা চালাতে পারে ইসরায়েল, এরকম অনুমান করছে অনেক বিশেষজ্ঞ। অষ্টম বিষয়, ফিলিস্তিনিদের সুকৌশলে জাতিগত নিধনের বিষয়টি আড়াল হচ্ছে। 2025 সালের মে মাস থেকে অন্তত 3টি ফ্লাইটে গাজার বাসিন্দাদের বিদেশে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 60 জন ফিলিস্তিনিকে মে মাসে ইসরায়েল থেকে হাঙ্গেরি হয়ে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়। পরে অক্টোবরে প্রায় 170 জনকে কেনিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়। আরেকটি ফ্লাইটে প্রায় 150 জন ফিলিস্তিনি নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান রহস্যময় কিছু চার্টার ফ্লাইটে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে শত শত ফিলিস্তিনিকে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপির অনুসন্ধানে জানা গেছে, এসব রহস্যময় ফ্লাইটের পেছনে ইসরায়েলি সংগঠন অ্যাডকান জড়িত। তারা নিজেদের পরিচয় গোপন করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরিয়ে নিয়েছে। অ্যাডকানের প্রতিষ্ঠাতা গিলাড আজ ইসরায়েলি কমব্যাট রিজার্ভিস্ট এবং পশ্চিম তীরের বসতি আন্দোলনের সঙ্গে যুক্ত, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাবের সমর্থক। এই যুদ্ধে এত ভয়ঙ্কর বিষয়গুলো আড়াল হয়ে যাচ্ছে। নবম বিষয়, ইরানের অভ্যন্তরীণ ভয়াবহ ক্ষতির বিষয়টি আড়ালে চলে যাচ্ছে। গতকাল ইরানে 900 কেজি বাংকার ব্লাস্টার বোমা দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের রাজধানী তেহরানে বিশাল এক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এই পর্যন্ত 90,063টি আবাসিক ইউনিট, 360টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং 760টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রায় 3,000 ইরানি নিহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য জানিয়েছে। দশম বা সর্বশেষ ভয়ঙ্কর যে কথা দিয়ে শেষ করছি আজকের আলোচনা, ইউএস ইসরায়েল জোট কি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা ব্যবহার করে কিনা সে আশঙ্কা দিন দিন প্রকট হচ্ছে। এর অনেক লক্ষণ ইতোমধ্যে ফুটে উঠেছে। জাতিসংঘের একজন কর্মকর্তা পদত্যাগ করলেন এই বলে যে জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে ইরানে পারমাণবিক হামলার পর তারা কিভাবে পরিস্থিতিটা দ্রুত নিয়ন্ত্রণ করবে, অথচ তারা তা ফেরানোর চেষ্টা করছে না। গতকাল ইতালির প্রধানমন্ত্রী বললেন, ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু জানি যা আমাকে ঘুমাতে দেয় না। রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এক ভয়াবহ আশঙ্কা প্রকাশ করলেন। তার দাবি, ইরানের উপর পারমাণবিক আক্রমণ আর ঠেকানো যাবে না। সর্বশেষ সার্বিক পর্যালোচনায় যা বোঝা যাচ্ছে, চীন ও রাশিয়া ইরানকে গোপনে সহায়তা করছে যুদ্ধটা দীর্ঘায়িত করতে, কিন্তু চীন বা রাশিয়া ইরানকে পরিপূর্ণ সহযোগিতা করে পূর্ণাঙ্গ শক্তিশালী করতে চাচ্ছে না। কারণ এই যুদ্ধে চীন ও রাশিয়া লাভবান হচ্ছে। চীনের চিরশত্রু আমেরিকা দিন দিন দুর্বল হচ্ছে এবং ইরান নিয়ে আমেরিকা ব্যস্ত থাকায় তাইওয়ান নিয়ে আপাতত ভাবতে পারছে না, যা চীনকে খুব স্বস্তি দিচ্ছে। আর এই যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধের সুযোগে রাশিয়া কিন্তু বেশি দামে তেল বিক্রি করে তাদের অর্থের রিজার্ভ বাড়িয়ে নিচ্ছে। পাশাপাশি ইউক্রেনে হামলার তীব্রতাও বাড়িয়েছে রাশিয়া।
এত সুযোগ কে হাতছাড়া করতে চায়?